ঘুমে জড়িয়ে আসতে থাকা চোখের সামনে শ্বশুরকে চাপাতির কোপে টুকরো টুকরো হতে দেখে সে বুঝতে পারে কাঁকন এত সহজে ভেঙে পড়লেও জয়ী কখনোই খুব সহজে পরাজিত হবে না। বইপাড়া লাইভ গল্পের বিচিত্র ডোজ বইপাড়া থেকে রোজ প্রতি শনিবার ঠিক রাত ৮টায় আমরা থাকবো আপনাদের সাথে বইপাড়া থেকে সরাসরি। এই অনুষ্ঠানে যে কোনো অংশের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের বইপাড়া লাইভের নিবেদন ওয়াহিদুজ্জামান তালুকদার সবুজ রচিত ছোট গল্প এভাবে ডেকো না। গত কয়েকদিন ধরে রৌনকের মনে হচ্ছে জয়ী তার কাছে কিছু লুকাচ্ছে। তাদের দাম্পত্যের আজ মাত্র 1 মাস 18 দিন। বাসর রাতেই দুজন দুজনকে কথা দিয়েছিল কখনোই পরস্পরের কাছে কিছু গোপন করবে না। তার প্রভু মহান অ্যাপেপ আর কাঁকুনের বিষয়টা বাদ দিলে নিজের জীবনের যা যা কিছু মনে করতে পেরেছে তার সবই তো সে বলেছে জয়ীকে, এমনকি মাঝে মাঝে নেশা করার বিষয়টাও। অথচ জয়ী শ্রাবণের সবে শুরু। আকাশ জোড়া ভারী মেঘের মতোই রৌনকের ঘর ও মন জুড়ে বসেছে জয়ী এই অল্প সময়ে। প্রজাপতির মতো উড়ে উড়ে সারাটা ঘর জুড়ে এটা ওটা এদিক ওদিক সাজিয়ে গুছিয়ে তুলেছে মেয়েটা। এক মুহূর্ত বিরাম নেই। দেখলে মনে হয় না জানি কত কত দিন মাস বছর ধরে এই সংসারটা এভাবেই সামলাচ্ছে জয়ী। নিজের ভাগ্যকে ঠিক বিশ্বাস হতে চায় না রৌনকের। এই মধ্য 40-এ এসে জয়ীর মতো ছটফটে প্রাণবন্ত প্রায় কিশোরী একটা মেয়েকে যে জীবনসঙ্গিনী হিসাবে পাবে সেটা কি কখনো ভেবেছিল সে? না, ভাবেনি। ভাবার মতো আসলে কোনো কারণও ছিল না। কম তো আর প্রত্যাখ্যাত হতে হয়নি তাকে মেয়েদের কাছ থেকে। একটা সময় তো সে নিজেকে গুটিয়েই নিয়েছিল, বাদ দিয়েছিল জীবনসঙ্গী হিসাবে কাউকে পাবার আশা। অবশ্য তার প্রভু মহান অ্যাপেপ তাকে সবসময়ই ভালো কিছুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেরিতে হলেও তিনি তার প্রতিশ্রুতি পালন করেছেন। আষাঢ়ের শেষ দিকে সম্বন্ধটা এনেছিলেন ছোট মামা। তার প্রভুই যে ছোট মামার মাধ্যমে কাজটা করেছেন সেটা রৌনক ভালো করেই জানে। জয়ীকে এক নজর দেখেই পছন্দ হয়ে গিয়েছিল তার। বিয়ের আগে জয়ীর দিকটা জানা হয়নি। এই বিয়েতে জয়ীদের পরিবারের কারো কোনো আপত্তি না থাকায় বিয়ের পরেও এই দিনগুলোতে কখনো তার মনে হয়নি যে তাকে স্বামী হিসাবে পেয়ে জয়ী অসুখী। তাহলে মেয়েটা তার কাছে লুকোচ্ছেটা কি? আর কেনই বা এই লুকোচুরি? ক্লাসে উপস্থিত প্রায় জয়ীর সমবয়সী মেয়েদের তাকে নিয়ে ফিসফিসানি আর খিলখিলানি পর্যবেক্ষণ করতে করতে মনে সদ্য বেঁধা কাটাটা আনমনে নাড়াচাড়া করতে থাকে মনোবিদ্যার অধ্যাপক রৌনক খান। সে খুব ভালো করেই জানে এইসব মেয়েরা নিতান্ত বাধ্য হয়েই চোখের সামনে তার মতো কুৎসিত এক মানুষের উপস্থিতি সহ্য করে। কিন্তু জয়ী তো সম্পূর্ণ স্বেচ্ছায় মেনে নিয়েছে তাকে। তাহলে কেন যে? মনে সদ্য বেঁধা এই কাঁটা ফরসেপ দিয়ে কায়দা মতো ধরে হ্যাঁচকা টানে তুলে আনবার বিদ্যাও জানা আছে রৌনকের। তবে বিদ্যাটা কখনো জাহির না করবার জন্য তাকে রীতিমতো সতর্ক করে দিয়েছিলেন তার বাবা। একটু এদিক সেদিক হলেই ঘটনার ফলাফল হবে ভয়াবহ। কিন্তু নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে রৌনকের। কোনো কিছু এদিক সেদিক হবার কোনো চান্সই সে দেবে না। কি লুকাচ্ছে জয়ী সেটা তাকে জানতেই হবে, তা না হলে স্বস্তি নেই। এমন নয় যে সে জয়ীর মন পড়বার চেষ্টা করেনি, কিন্তু কোনোভাবেই সফল হতে পারেনি এই কাজে।
তাই এখন চূড়ান্ত পথ ছাড়া আর কোনো বিকল্প নেই তার সামনে। বিশ্ববিদ্যালয়ে তার সব থেকে প্রিয় স্থান এই পরিত্যক্ত লাইব্রেরি ভবনে তার গড়ে তোলা মহান অ্যাপেপের অন্ধকার মন্দিরের সামনে দাঁড়িয়ে গাঁজায় দম দিতে দিতে সিদ্ধান্তটা নিয়েই ফেলে রৌনক, যা করার আজ রাতেই করতে হবে। তার প্রভু সায় দেয় তার সিদ্ধান্তে। চোখের সামনে 48টা টকটকে আধ ফুটন্ত লাল গোলাপ দেখে আজ আর খুব একটা ঝলমলিয়ে ওঠে না জয়ী। এই কাজটা রৌনক বিয়ের রাত থেকে প্রতিদিনই করছে। দিন হিসাবে গোলাপ এনে দিচ্ছে বউকে। এর আগের সবগুলো দিন গোলাপ পেয়ে ফুলগুলোর মতোই ঝলমলিয়ে উঠেছিল জয়ী, কিন্তু আজ জয়ী কি অভ্যস্ত হয়ে গেল ফুল পেতে পেতে, নাকি যে বিষয়টা তার কাছে লুকাচ্ছে সেটাই এই বিমর্ষতার কারণ? মনের গভীরে ভুস করে ঠেলে ওঠা প্রশ্নগুলোকে খুব একটা পাত্তা দেয় না রৌনক। জয়ীর সব রহস্যই উদ্ঘাটন করে ফেলবে সে আজ রাতের মধ্যেই। এমনভাবে জয় করবে সে জয়ীকে যেভাবে কোনো মানুষ কোনো দিনও জয় করতে পারেনি অন্য কোনো মানুষকে। তার বাবা অবশ্য খুব কাছাকাছি গিয়েছিল, কিন্তু ওই যে একটুখানি গড়বড়, রক্তবমি করতে করতে তার চোখের সামনেই মারা যায় লোকটা। তবে মরবার আগে বাবা অবশ্য দাবি করেছিল যে সে কোনো ভুল করেনি। রৌনকের মাই নাকি খাবারে বিষ মিশিয়ে সফল হতে দিল না তাকে। সে যাই হোক, আজ তাকে খুব সাবধানে করতে হবে কাজটা, জয়ী যেন বিন্দু মাত্র কিছু টের না পায়। ওয়াশরুমে দাঁড়িয়ে শরীরের সমস্ত রোম চেঁচে ফেলতে ফেলতে বাবার পরিণতির কথা মনে করে নিজেই নিজেকে আরেকবার সতর্ক করে রৌনক। রাতের খাবার খেতে খেতে রৌনকের জানা হয়ে যায় তার শ্বশুরমশাই আজকে এসেছিলেন। কি একটা কাজে কোনো এক বন্ধুর সাথে এসেছেন এই শহরে। এক ফাঁকে একটু দেখে গেছেন মেয়েকে। কাজটা শেষ হলে কাল বাড়িতে ফিরে যাবার আগে আরেকবার আসবেন। লোকটা জয়ীর সৎ বাবা। অল্প সময়ের জানাশোনায় লোকটাকে খুবই পছন্দ হয়েছে রৌনকের। মনোহরণকারী মোহিনী সুঘ্রাণ সব সময় জড়িয়ে রাখে লোকটাকে। শ্বশুর না হলে রৌনক হয়তো চেয়েই বসত সেই মোহিনীর ভাগ। শ্বশুরের কাছে গাঁজা চাইবার ভাবনা ফিকফিকে হাসি ফোটায় রৌনকের ঠোঁটের কোণে। এইরকম গুরুত্বপূর্ণ একটা রাতে এসব হালকা ভাবনা অতি দ্রুতই ঝেড়ে ফেলে সে। তবে শ্বশুরমশাই এত সহজে ছেড়ে দেন না তাকে। জয়ীর রান্না করা এই অসাধারণ ভুনা খিচুড়িটা শ্বশুরমশাইয়ের সাথে আড্ডা দিতে দিতে খেতে পারলে ভালোই হতো বলে মনে হয় তার। কিন্তু তাতে অবশ্য জয়ীর গোপন রহস্য জানবার কাজটা একদিন পেছাতে হতো তাকে। ভালোই হয়েছে লোকটা না থাকায়, যা করবার সে আজ রাতেই করতে পারবে। আগামীকাল এসে শ্বশুরমশাই দেখবেন বয়স্ক জামাইয়ের বশবর্তী তার ছোট্ট হাসি খুশি মেয়েটাকে। তারপর না হয় আবার জয়ী রান্না করবে এই রকম খিচুড়ি। খাবে সে আর শ্বশুরমশাই একসাথে বসে। জয়ীকে আর চোখে লক্ষ্য করতে করতে এবার মুচকি এক টুকরো হাসি ফোটে রৌনকের ঠোঁটে। রাতে বিছানায় যাবার আগে অভ্যাসবশত অবশ্যই একবার আজকে আনা গোলাপগুলো শুঁকে দেখবে জয়ী। ব্যাস, তখনই খেল খতম। খাওয়া শেষ করে বৃদ্ধ কেয়ারটেকারকে ঘুমে ভরা খিচুড়ির প্লেট পৌঁছে দিতে যায় রৌনক। অল্পদিনেই জয়ীর অন্ধ ভক্ত হয়ে উঠেছে লোকটা। তাই জয়ীর সাথে আজ যা হতে যাচ্ছে তা ঘুণাক্ষরেও লোকটাকে বুঝতে দেওয়া যাবে না। ফিরে এসে রৌনক দেখে তার কল্পনা মাফিকই পরিকল্পনার কাজ বাস্তবায়িত হতে শুরু করেছে। গোলাপগুলোর গন্ধ নিয়ে বিছানায় আসবার ঠিক 5 মিনিট পর থেকেই ঘুমে চোখ জড়িয়ে আসতে থাকে জয়ীর। সে চটপট জয়ীকে কোলে করে এনে বসিয়ে দেয় স্টাডি রুমের ডিভানে। তারপর জয়ীর আধ খোলা চোখের সামনে
দোলাতে শুরু করে সম্মোহন ভরা পকেট ঘড়িটা। সাথে ক্রমাগত জয়ীর কানে দিয়ে চলে বাবার কাছ থেকে শেখা গোপন মন্ত্র। এই মন্ত্র পৃথিবীতে তার মস্তিষ্ক ছাড়া আর কোথাও কারো কাছে আছে কিনা সেটা জানা নেই রৌনকের। তবে তার ধারণা নেই ধূর্ত শয়তান আনুবিস ষড়যন্ত্র করে বুক অফ দ্য ডেডের অংশ হতে দেয়নি এই 7টা মন্ত্রকে। হাজার হাজার বছর ধরে এই মন্ত্রেরা অবহেলিত হয়ে এক পিরামিডের গোপন কক্ষে মুক্তির অপেক্ষায় ছিল। তার বাবা তার মহান প্রভুর সাহায্যে মুক্ত করে এনেছিল যে কোনো মানুষের কায়ের বৈশিষ্ট্য বদলে দেবার ক্ষমতাধারী এই মন্ত্র সপ্তককে। সম্মোহিত জয়ী খুব অল্প সময়েই মন্ত্রের গুণে ডুবে যায় চেতনার একদম অতলে। কিছু সময় জয়ীকে লক্ষ্য করে সারাটা ঘর সাপের চর্বি দিয়ে বানানো মন্ত্রপুত মোমবাতির আলোয় ভরিয়ে তোলে রৌনক। সেই আলোয় একে একে সে খুলে ফেলে পরচুলা, নকল ভ্রু আর চোখের পাপড়ি। তারপর স্টাডি টেবিলের গোপন ড্রয়ার থেকে বের করে পিরামিডের গোপন কক্ষ থেকে মন্ত্র সপ্তকের সাথে তার বাবার উদ্ধার করে আনা মহান শ্বেতের উইজা বোর্ড। হ্যাঁ, জয়ীর আত্মাকে আহ্বান করবে সে। তার বাবা একটুর জন্য অসফল হয়েছিলেন, তবে সে অবশ্যই সফল হবে। এই রাতে জয়ীর আত্মা তার ডাকে সাড়া দিয়ে সে ফাঁস করে দেবে মেয়েটার লুকিয়ে রাখা সব রহস্য, এবং এরপর আর কোনোদিনই কোনো কিছুই লুকিয়ে রাখতে পারবে না তার কাছে। মাত্র এক তুড়িতে যখন তখন জয়ীর আত্মাকে নিজের সামনে হাজির করতে পারবে সে এরপর থেকে। মানুষকে বশবর্তী করার মতো আনন্দ বোধ হয় আর কিছুতেই নেই। এই কথা ভাবতে ভাবতে নিজের প্রায় সদ্য অর্ধাঙ্গিনীকে আরেকবার ভালো করে লক্ষ্য করে নিয়ে নিজের প্রভুকে স্মরণ করে জয়ীর আত্মাকে আহ্বান করবার কাজ শুরু করে রৌনক। প্রথমে জয়ীর শরীর থেকে একে একে খুলে নেয় সকল কাপড়। তারপর সেই কাপড়ের থেকে ছোট ছোট 4টে অংশ কেটে নিয়ে উইজা বোর্ডটার 4 কোণে প্রাচীন 4 ডাইনির চুলের টুকরোর সাথে পেঁচিয়ে রাখে, আর বোর্ডের মাঝখানে রাখে বাস্টের রক্ত মিশিয়ে বানানো মিশরীয় মোমবাতি। আঙুল কেটে নিজের রক্ত মেশায় সেটাতে। তারপর মোমবাতিটা জ্বালাতে ব্যবহার করে নীল নদের ধূসর সাপের চামড়ায় মোড়ানো প্রাচীন ম্যাচবক্স। রক্তলাল মোমবাতির সবুজ শিখাটা অন্যান্য সাধারণ মোমবাতির শিখাগুলিকে ছাড়িয়ে প্রায় সিলিং পর্যন্ত পৌঁছে যায় মুহূর্তেই। সেদিকে একটু সময় তাকিয়ে থাকে রৌনক। তারপর শিখাটাকে শক্ত করে ধরবার চেষ্টা করে 2 হাতের মুঠোয়। প্রবল একটা শীতল বজ্র তার 2 হাত বেয়ে ছড়িয়ে পড়ে পুরো শরীর জুড়ে। বাইরে শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। চোখ বুজে বিড়বিড় করে মন্ত্র সপ্তকের সাহায্যে জয়ীর আত্মাকে ডাকতে শুরু করে রৌনক। সবুজ আগুন ছটফটিয়ে ছুটে বেড়াতে শুরু করে এদিক ওদিক। শরীরের সমস্ত শক্তি এক করে তাকে মুঠোয় বন্দি করে রাখবার চেষ্টা করে রৌনক। সময় পেরিয়ে চলে। একসময় আচমকাই নিভে যায় আগুনটা। সেই সাথে বাইরে থেকে ভয়ানক বজ্রপাতের শব্দ ভেসে আসে। রৌনক ছিটকে পিছিয়ে আসে কিছুটা। চোখ খুলে আশেপাশে তাকায় সে, যেন চোখের সামনেই দেখতে পাবে জয়ীর আত্মাকে। কিন্তু কিছুই দেখতে পায় না সে। সবকিছু যেমন ছিল ঠিক তেমনই আছে, কোথাও সামান্যতম কোনো পরিবর্তন নেই। ঘটনাটা কি হলো সেটা ঠিক বুঝতে পারে না রৌনক। এমন তো হবার কথা নয়। তার বাবা যখন রাস্তা থেকে ধরে আনা শিশু ভিখারিটার আত্মাকে আহ্বান করেছিলেন, তখন রৌনক দেখেছিল কাঁপা কাঁপা অস্পষ্ট কিছু একটা এসে হাজির হয়েছিল বাবার সামনে। কিন্তু এখানে তো তেমন কিছুই ঘটল না। উঠে গিয়ে জয়ীকে পরীক্ষা করে দেখে রৌনক।
ঘামে ভিজে আছে মেয়েটার পুরো নগ্ন শরীর, অথচ জীবনের কোনো চিহ্ন নেই সেখানে, থাকবার কথাও অবশ্য নয়। যে চেতনা নাশক সে মিশিয়ে দিয়েছিল গোলাপগুলিতে, যে মন্ত্র সে পড়ে দিয়েছে জয়ীর কানে, সেগুলির জের কাটতে সময় লাগবে অনেকটাই। কিন্তু আত্মা কি আছে এখনো জয়ীর শরীরে? এই প্রশ্নের উত্তর জানবার কোনো উপায় খুঁজে পায় না সে। চেতনাহীন জয়ী সমানে ঘেমে চলেছে দর দর করে। তার সাথে এবার পাল্লা দিয়ে ঘামতে শুরু করে রৌনক নিজেও। এই ঘরে লাইট ফ্যান কিছুই চালানো যাবে না। একটু স্বস্তির আশায় সে গিয়ে জানালার একটা পাল্লা খুলে দেয়। বাতাসের ঝাপটায় বৃষ্টির ছাঁট এসে তাকে ভিজিয়ে দেয় কিছুটা। সেই সাথে ঘরটা ভরে যায় কামিনী ফুলের ঘ্রাণে। হাওয়ার তোড়ে মোমবাতিগুলোর নিভু নিভু অবস্থা দেখে জানালার পাল্লাটা খুব সামান্য একটু খোলা রাখবার ব্যবস্থা করে রৌনক। তাদের বাড়ির প্রাচীর ঘেঁষে থাকা বুড়ো ছাতিম গাছটার দিকে চোখ যায় তার। একটু আগে বাজটা তাহলে এই ব্যাটার উপরেই পড়েছে, চিরে ফাঁক হয়ে আছে বেচারা। আহত গাছের বৃষ্টি ভেজা শাখাগুলো ঝোড়ো হাওয়ায় প্রবলভাবে দুলছে। ফিরে এসে আবার জয়ীর সামনে দাঁড়ায় রৌনক। কি মায়াবী একটা মুখ! মেয়েটার কোমল মুখের দিকে তাকিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনবার ইচ্ছা হয় রৌনকের। এই চমৎকার রাতে এসব ছাড়াও আরো কত কিছুই না করা যেত দুজনে মিলে, মনে হয় রৌনকের। তবে পরক্ষণেই রক্ত বমিরত বাবার চেহারা মনের কোণে ভেসে উঠে জয়ীর প্রতি এই আপাত রোমান্টিকতা কমাতে সাহায্য করে তাকে। নিজে বাঁচতে চাইলে এই ভুল কিছুতেই করা যাবে না। মন শক্ত করে তার প্রভুর কাছে সে জানতে চায়, কোথায় জয়ীর আত্মা? এই সময় কলিং বেলের শব্দ ভেসে আসে। চমকে ওঠে রৌনক। এই তুমুল বৃষ্টির মধ্যে এত রাতে কে আসবে? আজ রাতে কিছুতেই মহান শেঠ ছাড়বেন না কেয়ারটেকার লোকটাকে। তাহলে তার শ্বশুর মশাই না তো? খাবার সময় তার মনে করবার দরুন টেলিপ্যাথির জোরে জয়ীর রান্না করা ভুনা খিচুড়ির গন্ধ পেয়ে গেল না তো লোকটা? তাই যদি হয় তাহলে ঘোরতর একটা বিপদ অপেক্ষা করছে রৌনকের সামনে। হয় নিজে মরতে হবে, নয়তো ফাঁসতে হবে জয়ীকে খুনের দায়, অথবা খুন করতে হবে তার মোহিনী মাখা শ্বশুরকে। আবার বেজে ওঠে কলিং বেল। অপেক্ষা করে দেখবার সিদ্ধান্ত নেয় রৌনক। যে এসেছে কারো সাড়া না পেলে সে হয়তো কয়েকবার কলিং বেল বাজিয়ে চলে যাবে, কিন্তু যে এসেছে সে যায় না, বরং কলিং বেলটাকে গলা টিপে হত্যা করবার মিশন নিয়েই যেন চেপে ধরে রাখে একটানা। আর কলিং বেলটাও বুক ফাটা আর্ত চিৎকারে রৌনকের সাহায্য প্রার্থনা করতে থাকে। ধৈর্য হারিয়ে যে এসেছে তার মুখোমুখি হবার জন্য পা বাড়ায় রৌনক। স্টাডির দরজায় গিয়ে একবার ঘুরে তাকায় জয়ীর দিকে। কোত্থেকে একটা প্যাঁচা এসে বসেছে জয়ীর মাথার উপর। গোল গোল চোখ জোড়া দিয়ে নিষ্পলক গিলছে রৌনককে। হুস হুস করে প্যাঁচাটাকে তাড়াবার চেষ্টা করে রৌনক। বের হবার পথ আন্দাজ করতে না পেরে বিদঘুটে নিশাচরটা উড়তে শুরু করে ঘর জুড়ে। তার ডানার ঝাপটায় একে একে নিভে যেতে থাকে মোমবাতিগুলো। বিস্মিত বিরক্ত রৌনকের চোখ জোড়া চলে যায় ঘন অন্ধকারের দখলে। আর সেই অন্ধকারকে ফরফরিয়ে ভেদ করে চলে প্যাঁচাটা। তার ডানা ঝাপটানোর আওয়াজের সাথে পাল্লা দিয়ে চিৎকার করতে থাকে কলিং বেলটা। দরজা খুলে আবার চমকে ওঠে রৌনক। না, ভুনা খিচুড়ির টেলিপ্যাথিতে তার শ্বশুরমশাই ছুটে আসেননি। তবে এই শ্বশুরহীনতায় মোটেও স্বস্তি পায় না সে, কারণ দরজার সামনে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে জয়ীর কাছে তার দুটি গোপনীয় বিষয়ের একটা, কাঁকন। কাজের সন্ধানে বছর দুয়েক আগে তার এক বন্ধুর রেফারেন্সে তার কাছে এসেছিল কাঁকন। নামটা বেশ সুন্দর লেগেছিল তার।
তাই কাকুনকে সাহায্য করায় কোনো ত্রুটি রাখেনি সে। বাসায় কাজ দেবার পাশাপাশি বেতনের অতিরিক্ত টাকা দিয়ে অনেকবার সে অবদান রেখেছিল মেয়েটার ক্যান্সার আক্রান্ত বাবার সুচিকিৎসায়। তার বিনিময়ে কাকুনের কাছ থেকে যা সে নিয়েছে তা যৎসামান্যই ভাবে রৌনক। নামের মতো মেয়েটাকেও সুন্দর লাগায়, মাসে মাত্র কয়েকবারই কাকুনকে সে শুতে বলতো তার বিছানায়। তবে কাকুনকে সে ভালোবেসে ফেলেছে, এটা বলা হয়তো ভুল ছিল তার। এই সামান্য একটি শব্দের জেরে কাকুন থেকে হাত করা হয়ে উঠতে চাওয়াটা মেয়েটার অন্যায় আবদারই ছিল। মাস 8 কাজ করবার পর কাউকে কিছু না বলে হঠাৎ হারিয়ে যায় মেয়েটা। সময়ের অভাবে তার খোঁজ করবার খুব একটা চেষ্টাও অবশ্য করে উঠতে পারেনি রৌনক। আর তারপর আজ এমন একটা রাতেই আবার ফিরে আসতে হলো তাকে। তোমার বউ কোথায়? সব হারানো মানুষের শূন্য দৃষ্টির সাথে নিজের বাঁকা নজর মিশিয়ে রৌনকের হৃদয়ে শব্দের বর্ষা গেঁথে দেবার চেষ্টা করে কাকুন। এমন তীক্ষ্ণ বর্ষা সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কোনো মানুষ বোধহয় গাঁথতে পারেনি কোনো বুনো হাতির শরীরেও। পারলে তা সে যত বলশালী হাতেই হোক না কেন, ঘায়েল না হয়ে পারত না। কাকুনের কণ্ঠস্বরেও সে পায় নিঃস্ব মানুষের রিক্ততার আওয়াজ। মৃত মানুষেরা কথা বলতে পারলে হয়তো এই স্বরেই বলতো, তবে এতে সে ঘায়েল হয় না, কারণ সে বুনো হাতি নয়। তবে কাকনের বাঁকা দৃষ্টি সব সময়ের মতোই মুহূর্তকালের জন্য বিভ্রান্ত করে তাকে। বরাবরের মতোই অল্প সময়ের জন্য হলেও তার মনে হয় মেয়েটার বাঁকা দৃষ্টি তাকে উপেক্ষা করে তার পেছনে এসে দাঁড়ানো কাউকে দেখছে। চট করে একবার নিজের পেছনটা দেখে নেয় রৌনক। আসতে পারবে না জেনেও জয়ী সত্যিই এসে তার পেছনে দাঁড়ায়নি দেখে স্বস্তি বোধ করে সে। এখন একটু ব্যস্ত আছি, তো তুমি বরং পরে এসো। জয়ীর প্রসঙ্গে না গিয়ে কাকুনকে বিদায় করবার চেষ্টা করে রৌনক। মেয়েটা অদ্ভুতভাবে হাসে তার কথা শুনে, তারপর এগিয়ে আসতে থাকে ধীর পায়ে। কাকুনের এই পদক্ষেপেও জীবনের কোনো সাড়া দেখতে পায় না রৌনক। বাবার হাত ধরে তন্ত্র মন্ত্রের দুনিয়ায় ঢুকে পড়বার পর আর কখনো কোনো কিছুকে ভয় পেয়েছে বলে মনে পড়ে না তার। কিন্তু কাকুনের এই এগিয়ে আসা সত্যি ভীত করে তোলে তাকে। ভীত ও চিন্তিত রৌনক পিছিয়ে যেতে থাকে কাকুনের এগিয়ে আসবার সমানুপাতিকে। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মেয়েটা। ভিজে গেছো তো একেবারে, টাওয়াল দিয়ে মাথা মুছে নাও, আর ভেজা কাপড়টাও বদলে নিতে পারো। না, থাক। বলে মেয়েটা ড্রয়িং রুম জুড়ে ঘুরতে শুরু করে দেয় পরিচিত পায়ে। বাড়িতে যে আর কেউ নেই, এবার সেটাই কাকুনকে বোঝাবার প্রাণপণ চেষ্টায় রৌনক বলে, জয়ী মানে আমার বউ তো এখন নেই, আত্মীয়ের বাড়ি গেছে এক অনুষ্ঠানে। আমার ছুটি হলো না, তাই যেতে পারলাম না ওর সাথে। আমি তাই একাই আছি। তার এইসব কথা শুনে মেয়েটা বারবার শুধু অদ্ভুত ভঙ্গিতে হাসে। এরকম হাসি কাকুনকে এর আগে কখনো হাসতে দেখেছে বলে মনে পড়ে না রৌনকের। তা এতদিন পরে হঠাৎ, তাও আবার এই ঝড় বৃষ্টির রাতে এলে কোথা থেকে? কোথায় থাকো এখন? আচ্ছা, হঠাৎ কিছু না জানিয়ে তুমি চলে গিয়েছিলে কেন বলো তো? জানতে চায় রৌনক, তবে তার প্রশ্নের প্রতিধ্বনিতে ফিরে আসে শুধুই নীরবতা। একটা সময় হাল ছেড়ে দিয়ে বসে পড়ে রৌনক। এইবার রৌনকের দিকে ফিরে তাকায় কাকুন, যেন এতক্ষণ ধরে সে রৌনকের হাল ছাড়বার অপেক্ষাতেই ছিল। রৌনক হার মেনে নেওয়ায় এবার সে এসে দাঁড়ায় রৌনকের সামনে। জয় পরাজয়ের সীমান্তে দাঁড়িয়ে দুজন তাকিয়ে থাকে পরস্পরের চোখের দিকে কিছুক্ষণ। এই প্রথম কাকুনের মন পড়বার চেষ্টা শুরু করে রৌনক। তবে সে অবাক হয়ে লক্ষ্য করে
মন তো দূরের কথা, জয়ীর মতোই এই মেয়েটারও চোখ পর্যন্তই সে পৌঁছাতে পারছে না। আবার হাল ছেড়ে দিয়ে চোখ নামিয়ে নেয় মনোবিদ্যার অধ্যাপক। ফের যখন সে চোখ তুলে তাকায়, দেখে কাকুন কোথাও নেই। উঠে এদিক ওদিক পাগলের মতো ছুটে কাকুনকে খুঁজতে শুরু করে রৌনক। কোনোভাবেই যেন মেয়েটা জয়ীর সামনে উপস্থিত হতে না পারে। জয়ী আর কাকুন আজ পরস্পরের মুখোমুখি হলে তাদের তিনজনের মধ্যে যে কোনো একজনকে নিশ্চিতভাবেই মরতে হবে, তা সেটা জয়ী যতই অচেতনে থাকুক না কেন। আর যদি সত্যি সত্যি কাউকে মরতে হয় আজ, তাহলে সেটা কাকুন হওয়াই ভালো। জয়ীকে সে হারাতে চায় না কিছুতেই। ছোটাছুটির মধ্যেই এসব 7-5 ভাবতে ভাবতে কিচেন থেকে একটা ধারালো ছুরি তুলে নেয় রৌনক। কাকুনকে খুঁজতে খুঁজতে বেডরুমে এসে একটু শান্ত হয় রৌনক। অ্যাটাচড ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ ভেসে আসছে। কাকুন ফ্রেশ হচ্ছে তাহলে। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে এই সুযোগে জয়ীকে একবার দেখে আসবার জন্য স্টাডি রুমের দিকে ছোটে রৌনক। স্টাডিটাকে সেই আগের মতোই গভীর মমতায় জড়িয়ে রেখেছে অন্ধকার। স্টাডির দরজাটা ভালো করে লক করে দেয় সে। এবার যত খুশি বাড়ি জুড়ে ঘুরুক কাকুন, শুধু সকালে জয়ীর চেতনা ফিরবার আগে সে বিদায় হলেই এই রাতে কাউকে আর মরতে হবে না। বেডরুমে ফিরে এসে কাকুনকে দেখে হতবাক হয়ে যায় রৌনক। জয়ীর একটা শাড়ি 8 পৌড়ে প্যাঁচে পরে অসম্ভব সুন্দর হয়ে উঠেছে সাদামাটা পৃথুলা টেরা মেয়েটা। এরকম করে কোনো মেয়েকে শাড়ি পরতে অনেক দিন পর দেখল রৌনক। এই ঢঙেই একসময় শাড়ি পরত তাদের খানবাড়ির বৌঝিয়েরা। সব দুশ্চিন্তা পেছনে ফেলে কামনার একটা ঢেউ খেলে যায় নস্টালজিয়ায় আক্রান্ত রৌনকের মনে। জয়ী তো চেতনাহীন, তার অগোচরে কাকুনের সাথে আজ রাতেও যদি আবার কিছু হয়েই যায়, তাতে ক্ষতি কি? কফি খাবে? রৌনকের চোখে কামনার ছাপ দেখে আবার সেই অদ্ভুত ভঙ্গিতে হাসে কাকুন। মেয়েটাকে হাতে ধরে কফি বানাতে শেখানোর ঘটনাটা মনে পড়ে যায় রৌনকের। ওই দিনই প্রথমবার কাকুনের শরীর স্পর্শ করেছিল সে। স্মৃতিটা তাকে আলোড়িত করে খুব। কফি খাবার আমন্ত্রণে সাড়া না দেবার কোনো কারণই দেখতে পায় না সে। রৌনকের কামনা লেপা দৃষ্টি নিজের পেছন জুড়ে বহন করতে করতে কিচেনে এসে ঢোকে কাকুন। কফি বানাতে শুরু করে খুটখাট শব্দ তুলে। কফির মাগে চামচের ঘূর্ণির অনুকরণে বাইরের প্রকৃতিও যেন ঘুরতে শুরু করে বৃষ্টির দাপটে। শাড়ির ফাঁকে কাকুনের উন্মুক্ত কোমর রোম্যান্টিসিজমের বৃষ্টির বদলে দখলদারিত্বের ঝড় তোলে রৌনকের মনে। অনুমতির তোয়াক্কা না করেই পেছন থেকে এগিয়ে গিয়ে সে খামচে ধরতে চায় মেয়েটার মেদবহুল উন্মুক্ততা। মুচড়ে নিজেকে সরিয়ে নেয় কাকুন। অপমানিত বোধ করে রৌনক। এর আগেও তো সে কতবার এভাবে ধরেছে কাকুনকে, কিন্তু কই, কখনোই তো এভাবে নিজেকে সরিয়ে নেয়নি মেয়েটা। তাহলে আজ এই প্রত্যাখ্যান কেন? কফির মাগ তার হাতে দেবার সময় টেরা মেয়েটার অদ্ভুত মুচকি হাসি দেখে গা জ্বলা শুরু হয় রৌনকের। তাকে প্রত্যাখ্যান করতে পেরেই কাকুনের এই হাসি মুখ বলে মনে হয় তার। কফির মাগে চুমুক দিয়ে নিজেকে শান্ত করবার চেষ্টা করে রৌনক। কাকুন বাঁকা দৃষ্টিতে দেখতে থাকে তাকে। তোমার বউ কি বিছানায় আমার থেকেও ভালো? কাকুনের খসখসে কিন্তু লক্ষ্যভেদী স্বর আর শান্ত হতে দেয় না রৌনককে। কফির মাগ নামিয়ে রেখে মেয়েটাকে সোজা জাপটে ধরে সে। তবে এবার আর রৌনককে ফিরিয়ে দেয় না কাকুন, বরং এলিয়ে পড়ে রৌনকের বুকে। মেয়েটার অপ্রত্যাশিত এই আত্মসমর্পণ দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে রৌনক। কাকুনকে তুলে নিয়ে বেডরুমের দিকে এগোয় সে।
আগের থেকে ওজন বেড়েছে মেয়েটার। বৃষ্টিতে ভিজে আর ঠান্ডা জলের শাওয়ার নিয়ে শরীর স্বাভাবিকের তুলনায় একটু বেশি ঠান্ডা। তবে আত্মসমর্পণ যখন করেই ফেলেছে তখন গরম করে তুলতে আর কতক্ষণ। রৌনকের পরিকল্পনা মতোই হয় সব। বাইরে তুমুল বৃষ্টিপাতের শব্দের সাথে তাল মিলিয়ে বিছানায় রিমঝিম ছন্দে বেজে চলে কাঁকুন। অবসন্নতার গ্রাসে বাসরাতের পর এই প্রথম জয়ীর কথা ভুলে যায় রৌনক। আর কাঁকুন তাকে অবসন্ন থেকে অবসন্নতর করে তোলে। ক্লান্তিতে চোখ বুজে থাকা রৌনকের বুকে মাথা রেখে তাকে বিদায় করতে চেয়ে রৌনকের করা প্রশ্নগুলোর উত্তর দিতে শুরু করে কাঁকুন। এইসব কথার মধ্যে যাবার মতো অবস্থায় না থাকা রৌনকের কানের ভেতর যেন বহু বহু দূর থেকে ভেসে এসে বয়ে যেতে থাকে কাঁকুনের বলে চলা খসখসে কথারা। বাবাকে আমি খুব করে বাঁচাতে চেয়েছিলাম জানো। লোকটা আমার আপন বাবা নয়, তাও উনি আমাকে ছোট থেকে যে কত আদরে আদরে বড় করে তুলেছিলেন সেটা তুমি ভাবতেও পারবে না। সত্যি বলছি, তোমার এই আদর ওই লোকটার আদরের কাছে কিচ্ছু না, একদমই কিচ্ছু না। আমি চেয়েছিলাম লোকটা 1000 বছর ধরে বেঁচে থাকুক, বেঁচে থাকতে থাকতে পচে গলে তার শরীরের মাংস খসে খসে পড়ুক আমার চোখের সামনে, তার যন্ত্রণাময় চিৎকার বাজুক আমার কানে, কিন্তু তাকে আমি বাঁচাতে পারলাম না। অবসন্নতার চূড়ান্তে থেকেও একটা সতর্ক সংকেত ঠিকই বোধ করে রৌনক। তার প্রভুর প্রধান অনুচর মহান শ্বেত তাকে সামলে উঠতে বলেন। তার কথা মতো মৃদু হাতে কাঁকুনকে ঠেলে সরাতে চায় সে নিজের উপর থেকে, কিন্তু এক চুলও নড়াতে পারে না মেয়েটাকে। আগের থেকে আরো অনেক বেশি ভারী হয়ে ওঠা কাঁকুন এক মূর্তিমান হিমালয় হয়ে চেপে থাকে রৌনকের বুকের উপর। তোমাদের আদরের মতোই তোমার সাথে ওই লোকটার একটাই মাত্র তফাৎ, বুঝলে? তোমাকে আমি ভালোবাসতাম আর ওই লোকটাকে করতাম ঘৃণা। চোখ জোড়া খুলবার জন্য নিজের সাথেই রীতিমতো যুদ্ধে নামে রৌনক। এই সময় তার বুকের উপর থেকে সরে যায় হিমালয়। ভারমুক্ত রৌনক চোখ জোড়া কোনো রকমে সামান্য একটু মেলে তার পায়ের দিকে দাঁড়ানো কাঁকুনকে দেখতে পায়। তবে এই কাঁকুনকে না দেখলেই ভালো হতো বলে মনে হয় তার। মূর্তিমান পিশাচিনীর মতো নগ্ন কাঁকুন দাঁড়িয়ে আছে তার পায়ের কাছে। গনগনে লাল আগুন জ্বলছে মেয়েটার বাঁকা চোখ জোড়া সমেত পুরো শরীর জুড়ে। আর ঝড়ের সময় এসে পালিয়ে যাওয়া পেঁচাটা এসে বসেছে তার মাথায়। উঠে ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করে রৌনকের, কিন্তু অবশ্যরীর মনের কথা শোনে না। না, কোনো ভুল সে করেনি। বাবার মতো রক্তবমিতে ভিজে মৃত্যু হবে না তার, এটা রৌনক বিলক্ষণ জানে। কিন্তু সে বুঝতে পারে না সমস্যাটা আসলে কোথায় হয়েছে। কেন আসলো না জয়ীরাত্মা, আর কেনই বা কাঁকুন এতদিন পর তার সামনে এসে দেখাচ্ছে এই রূপ। নড়তে চড়তে অপারগ রৌনকের দিকে অনেকটা সময় সেই দৃষ্টিতে তাকিয়ে থাকে কাঁকুন। তারপর ঘুরে ধীর পায়ে বেরিয়ে যেতে শুরু করে রুম থেকে। পেঁচাটা উড়ে উড়ে পথ দেখাতে শুরু করে মেয়েটাকে। কাঁকুন জয়ীর খোঁজে যাচ্ছে বুঝতে পেরে নিজের রক্তবমি ঠেকাবার জন্য মরিয়া হয়ে ওঠে রৌনক। কোনো রকমে বিছানা থেকে মেঝেতে পড়ে ছেঁচড়ে ছেঁচড়ে কাঁকুনকে থামাবার জন্য এগোতে চেষ্টা করে সে। মহান শ্বেত ফিসফিস করে তাকে ক্রমাগত অনুপ্রেরণা দিয়ে চলে। তবে যতক্ষণে সে স্টাডিতে গিয়ে পৌঁছায় ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। আবার চলে উঠেছে সাপের চর্বি ভরা মোমবাতির আলোগুলো। রক্তবমির সম্ভাবনায় আক্রান্ত রৌনকের বিস্ফারিত চোখের সামনে পুরো একটা মুহূর্ত একে অন্যের দিকে তাকিয়ে থাকে কাঁকুন আর জয়ী। তারপর জয়ী
আবার অচেতনতার কবলে চলে যায়, আর নগ্ন কাঁকন রওনা হয় বাড়ি ছেড়ে বেরিয়ে যাবার জন্য। কাঁকনের এই চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারে না রৌনক। সে পরিষ্কার বুঝতে পারছে কাঁকনকে মারতে না পারলে এবার মরতেই হবে তাকে বা জয়ীকে। বেঁচে থাকবার তীব্র ইচ্ছা তাকে কিছুটা সজাগ হতে সাহায্য করে। টলমল পায়ে সে খুন করবার জন্য ধাওয়া করে কাঁকনকে। মেয়েটার ঘাড় থেকে মঠ শব্দটা শুনবার তীব্র আকাঙ্ক্ষা তার গতি কিছুটা হলেও বৃদ্ধি করে। নগ্ন কাঁকন পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে দরজার দিকে। দুই হাত বাড়িয়ে তার গলা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে রৌনকও। একটু আর একটু বলে বলে মহান শ্বেত পথ দেখাচ্ছে তাকে। প্রায় পৌঁছে যায় রৌনক কাঁকনের কাছাকাছি। এইবার খপ, তারপরেই মঠ। সেই মুহূর্তেই ঘুরে তাকায় কাঁকন। তার অদ্ভুত বাঁকা দৃষ্টির সামনে জমে যেতে বাধ্য হয় রৌনক। আমি তোমাকে ভালোবেসেছিলাম। অনেক অনেক দূর থেকে ভেসে আসে কাঁকনের কণ্ঠস্বর। কোনো এক জাদু বলে কাঁকনের পেছনে থাকা দরজাটা খুলে যায়, আর সেই ফাঁক দিয়ে লিলি লেক পেরিয়ে অসংখ্য ছায়ামূর্তি এসে ভরিয়ে তুলতে থাকে কাঁকনের আশপাশ। ওসাইরিস, ওসাইরিস। তাদের জপ কাঁপিয়ে তোলে রৌনক সমেত পুরো বাড়িটাকে। চোখ না নামিয়ে তাদের দিকে সোজা তাকিয়ে থাকবার চেষ্টা করে রৌনক। এখন চোখ নামিয়ে নিলে নিশ্চিত মৃত্যু। মহান অ্যাপেপের পূজারী সে। ত্রিভুবনের কাউকে ভয় পেলে তার চলবে না। এখন সাময়িক সময়ের জন্য হয়তো এরা তাকে পরাস্ত করতে পারছে, কিন্তু চিরকালের জন্য কখনোই পারবে না। তার প্রভুর সাহায্যে কাঁকনকে খুঁজে বের করে পরেও মারতে পারবে সে। যেহেতু এত কিছুর পরও এখনো তার রক্তবমি শুরু হয়নি, সেহেতু কায়ের বৈশিষ্ট্য বদলে যাবার আগে জয়ীকে পূর্ণ চেতনায় ফিরিয়ে নিয়ে আসাটাই হবে এখন তার প্রধান কাজ। রৌনককে তার ভাবনাদের সাথে রেখে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে যায় কাঁকন আর ওসাইরিসের ছায়ামূর্তির দল। হারিয়ে যায় অঝরে ঝরতে থাকা বৃষ্টির ভেতর। বুকচেরা ছাতিম গাছটা দুলতে থাকে এপাশ ওপাশ। কোনো রকমে দরজাটা বন্ধ করে দিয়ে ক্লান্ত রৌনক ফিরে আসে জয়ীর কাছে। মন্ত্রপুত মেয়েটা এখনো ঢলে পড়ে আছে অচেতনতার কোলে। ওর আত্মাজ কেন দেখা দিল না সেই কথা অবশ্যই জানতে হবে রৌনককে। তবে তার জন্য সময় আছে। নিভে যাওয়া রক্তলাল মোমবাতির উপর নীল নদের গভীর তলদেশে থাকা মহান অ্যাপেপের গুহার প্রাচীন জল ঢেলে তার প্রভুকে বিশ্রামে পাঠায় রৌনক। তারপর আত্মা ডাকার সব অনুষঙ্গ লুকিয়ে রেখে এসে হাঁটু মুড়ে বসে জয়ীর সামনে। ওর নিষ্পাপ সৌন্দর্য নিজের চোখের ভেতর নিয়ে নিতে থাকে যতটা পারা যায়। সব শেষ হলে জয়ীকে কোলে করে এনে শুইয়ে দেয় বিছানায়। একটু আগেই যেখানে শুয়েছিল কাঁকন, ঠিক সেখানেই। দৃশ্যটার জান্তবতা মাথা থেকে জোর করে সরিয়ে দেয় রৌনক। তারপর শ্বাস প্রশ্বাসের মন্ত্র ঢেলে দিতে শুরু করে সে জয়ীর কানে। ধীরে ধীরে চোখ মেলে তার দিকে তাকায় জয়ী। দুজনে তাকিয়ে থাকে দুজনের চোখের দিকে। আজ এই রোদ দেখে রৌনকের মনেই হয় না কাল রাত তো দূরের কথা, কখনো বৃষ্টি হয়েছে তার জীবনে। চোখের সামনে শয়তান আমিন রায়ের এমন তেজ সত্ত্বেও মনটা খুব ফুরফুরে লাগে অফিস ফেরতা রৌনকের। সামলে নেওয়া গেছে সব কিছু। দূর হয়ে গেছে রক্তবমির বিভীষিকা। পরিত্যক্ত লাইব্রেরির গোপন অন্ধকারে আজ কথা হয়েছে তার প্রভুর সাথে। মহান অ্যাপেপ
তার চেষ্টার উপর যথেষ্ট খুশি। বাস্টারের সাথে আচমকে একটা যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হওয়ায় এবার হয়নি। তবে পরের বার তিনি জয়ীর আত্মাকে নিজ হাতে ধরে এনে তার সামনে হাজির করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। রৌনকের এই খুশি চূড়ান্ত রূপ নেয় বাড়ির প্রধান দরজার বাইরে কুণ্ডুলি পাকিয়ে হাই তুলতে থাকা কালো বিড়ালটাকে কষিয়ে একটা লাথি মারতে পেরে। 7 হাত দূরে ছিটকে পড়ে তার দিকে তাকিয়ে রাগে দাঁত খিচায় শরীরে রোদের পরশ মেখে চকচক করতে থাকা বিড়ালটা। তার এই রাগ দেখে দাঁত বের করে হাসে রৌনক। জয়েন্টের শেষটুকু এক টানে বুকের ভেতর ভরে নিয়ে গোড়াটা এক টোকায় বিড়ালটার দিকে পাঠিয়ে দিয়ে সে ঢুকে পড়ে বাড়ির ভেতর। বৃদ্ধ কেয়ারটেকার লেজ তোলা একান্ত বাধ্যগতের মতো নিঃশব্দে পিছু পিছু এসে তাকে পৌঁছে দিয়ে যায় দরজার সামনে পর্যন্ত। পুরোটা পথ জুড়ে তার মতো একটা লোক কিভাবে জয়ের মতো একটা মেয়েকে পেল, বৃদ্ধের এই হিসাব না মেলা ভাবনা একটা খোলা বইয়ের মতোই পড়তে পেরে যথেষ্ট সন্তুষ্টি অনুভব করে রৌনক। ড্রয়িং রুমে ঢুকে রৌনকের সুখ আরও বাড়ে। মোহিনীমোহন শ্বশুরমশাই বসে আছেন আয়েশ করে। আজ লোকটার সাথে ভালো মতো আড্ডা দেবার ইচ্ছা পোষণ করে ফ্রেশ হতে চলে যায় রৌনক। নিজের ঘরে যাবার পুরোটা সময় জুড়ে সে উপভোগ করে তার প্রতি জয়ীর সবিশেষ আগ্রহকে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে ঢুকবার সময় বাবা আর মেয়ের কিছু কথা কানে যায় রৌনকের। কেন বুঝতে চাইছিস না? এই বাচ্চা জন্মালে কি হবে ভেবে দেখেছিস? ওকে নষ্ট করে দেওয়াই ভালো। না, আমি কিছুতেই তা হতে দেব না। তার শ্বশুরমশাই চান না বাচ্চাটা জন্ম নিক। অন্যদিকে জয়ীর মতামত বাচ্চার জীবনের পক্ষে। এই বয়সে তার শাশুড়ি আবার মা হতে যাচ্ছে ভেবে বেশ আমোদ পায় রৌনক। আমার মতে বাচ্চাটাকে জীবিত রাখাই ঠিক কাজ হবে। এই মতামতের সাথে ড্রয়িং রুমে ঢুকে পড়ে সে। শ্বশুরমশাই আর তার মেয়েকে একযোগে লজ্জা পেতে দেখে রৌনকের আমোদ চতুর্থ মাত্রা লাভ করে। তোমরা বসো, আমি চা বানিয়ে আনছি। এই বলে লজ্জিত জয়ী পালিয়ে বাঁচে। আর শ্বশুরমশাই দূরদর্শনের খবরের আড়ালে ঢাকবার চেষ্টা করেন নিজের লজ্জা। একটু পরেই চা সমেত জয়ী ফেরত আসে তাদের কাছে। দার্জিলিং থেকে আনা স্পেশাল টি ব্যাগটাকে গুনে গুনে 66 বার গরম জলে চুবায় রৌনক। তারপর একটু বিরতি দিয়ে আবার 6 বার চুবানো শেষে চায়ে চুমুক দেয় আয়েশ করে। রৌনকের মুখ তৃপ্তিতে ভরে ওঠে। বাহ, কি দিয়েছো বলো তো চায়, যে এমন দারুণ টেস্ট হয়েছে? রৌনকের প্রশংসা শুনে আবার লজ্জা পায় জয়ী, আর কাপে একটা চুমুক দিয়ে নিজের লজ্জা পাশ কাটিয়ে শ্বশুরমশাই তাকে বুঝিয়ে বলতে শুরু করেন দেশ বিদেশের রাজনীতির হালচাল। কাল রাতের নির্ঘুমতার পর এই আরাম পারিবারিক পরিবেশ চেপে ধরতে শুরু করে রৌনকের চোখ জোড়া। মুদে আসা দৃষ্টিতে রৌনক তাকে অনুকরণরত শ্বশুরমশাইকে দেখতে পায় এক ঝলক। কিন্তু সংবাদ পাঠিকার পরিবেশন করতে শুরু করা একটা খবরের শব্দ কানে যেতেই সজাগ হবার চেষ্টায় বাধ্য হয় সে। রৌনকের ব্যাঙের মতো চোখ জোড়ার সামনে টিভির পর্দায় ভেসে ওঠে কাঁকনের একটা পাসপোর্ট সাইজের ছবি। 2 দিন আগে কাঁকন মারা গিয়ে থাকলে গত রাতে তাহলে কে? আর কিছু ভাবতে পারে না রৌনক। হাত পা সব অবশ হয়ে আসতে থাকে তার। এর মাঝেই কেয়ারটেকার এসে দড়ি দিয়ে বাঁধতে শুরু করে তাকে আর তার শ্বশুর মশাইকে। বাঁধা শেষ করে লোকটা চলে গেলে তার সামনে এসে দাঁড়ায় জয়ী। মেয়েটার মাথার উপর আদর্শ মা, স্ত্রী ও প্রকৃতির দেবী আসেটের স্পষ্ট ছায়া দেখতে পেয়ে যা বোঝার বুঝে যায় রৌনক। চায়ে আজ সত্যিই ঘুমপাড়ানি স্পেশাল কিছু মিশিয়েছে জয়ী। আর গত রাতে তার ডাকে সাড়া দিয়ে জয়ীর আত্মা ঠিকই এসেছিল, এবং সেটার মাধ্যম হয়েই এসেছিল মৃত কাঁকন। সৎ বাবার যে গল্প কাঁকন তাকে শুনিয়েছিল সেটা আসলে জয়ীর গল্প।
যে সন্তান জীবিত থাকবে কি থাকবে না বিষয়ে আলোচনা হচ্ছিল জয়ী আর তার বাবার মধ্যে, সেটা তার শাশুড়ির পেটে নয়, আছে জয়ীর গর্ভে। আর এতক্ষণ ধরে যেটাকে সে জয়ী আর তার শ্বশুরের লজ্জা পাওয়া বলে ভাবছিল, সেটা ছিল আসলে তাকে এড়ানোর কৌশল। কিন্তু কিন্তু জয়ীর এই সন্তানের বাবা কে? তার শ্বশুর নাকি? আর কিছু ভাবতে পারে না জীবিত মানুষের আত্মা ডাকার সফলতায় খুশি রৌনক। কেয়ারটেকারকে একটা ধারালো চাপাতি হাতে ফিরে আসতে দেখে আর কিছু ভাবতে পারে না জীবিত মানুষের আত্মা ডাকার সফলতায় খুশি রৌনক। ঘুমে জড়িয়ে আসতে থাকা চোখের সামনে শ্বশুরকে চাপাতির কোপে টুকরো টুকরো হতে দেখে সে বুঝতে পারে কাঁকন এত সহজে ভেঙে পড়লেও জয়ী কখনোই খুব সহজে পরাজিত হবে না। শুনছিলেন ওয়াহিদুজ্জামান তালুকদার সবুজ রচিত ছোট গল্প এভাবে ডেকো না। গল্প পাঠে এবং রৌনকের ভূমিকায় অভিক, জয়ী এবং কাকনের ভূমিকায় দুর্বা, অন্যান্য চরিত্রে সৌম্যদীপ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে দেবদত্ত, প্রচার অলঙ্করণে অভিষেক, পর্ব পরিচালনায় সুশোভন, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অভিষেক চ্যাটার্জি। ওয়াহিদুজ্জামান তালুকদার সবুজের জন্ম বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলায়। দীর্ঘদিন লেখালেখির সাথে জড়িত, বহু গল্প, কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার লেখা গল্প ও চিত্রনাট্যে 20টিরও বেশি টেলিভিশন, নাটক ও সিরিজ বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। আজকের গল্পটি নেওয়া হয়েছে বিন্দু বিসর্গ পাবলিশার্স থেকে প্রকাশিত অলৌকিকের আসর পত্রিকার 1432 উৎসব সংখ্যা থেকে। আজকের মতো বইপাড়াতে লাইভ এখানেই শেষ। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব নতুন একটি গল্প নিয়ে। বইপাড়ার সদস্য হন এবং সবার সাথে শেয়ার করুন। ভালোবেসে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আগাম নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবারও দেখা হবে আগামী সপ্তাহে বইপাড়া লাইভে। বইপাড়া লাইভ, গল্পের বিচিত্র ডোজ, বইপাড়া থেকে রোজ। শুভরাত্রি।